প্রতিদিনের বাজারের খরচ, সন্তানের পড়াশোনার ব্যয়, বাড়ি ভাড়া আর চিকিৎসার খরচ, এই সব কিছু সামলে মাস শেষে আপনার হাতে কত টাকা থাকে? এই প্রশ্নটি আজ বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর। জীবনযাত্রার ব্যয় যে হারে বাড়ছে, সে হারে কি তাদের বেতন বাড়ছে? এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছে একটি জোরালো দাবি: ন্যূনতম মূল বেতন ২৩,০০০ টাকা নির্ধারণ এবং বিদ্যমান ২০ গ্রেডের বৈষম্যমূলক বেতন কাঠামোকে ১০টি ধাপে নামিয়ে আনা। আজকের ভিডিওতে আমরা এই দাবিগুলোর একেবারে গভীরে প্রবেশ করব। আমরা বিশ্লেষণ করব এর যৌক্তিকতা, বিভিন্ন দেশের সাথে এর তুলনা করব, কর্মচারীদের মূল দাবিগুলো কি কি তা জানব এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়েও কথা বলব। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। কেন কর্মচারীরা সর্বনিম্ন মূল বেতন হিসেবে ঠিক ২৩,০০০ টাকাই চাইছেন? এর উত্তর লুকিয়ে আছে বর্তমানের কঠিন বাস্তবতায়। প্রথমেই আসি মুদ্রাস্ফীতির কথায়। সরকারি হিসাব যাই বলুক না কেন, সাধারণ মানুষের জীবনে এর প্রভাব অনেক বেশি। চাল, ডাল, তেল, মাছ, মাংস থেকে শুরু করে বাড়ি ভাড়া, যাতায়াত, শিক্ষা ও চিকিৎসা, প্রতিটি খাতে খরচ বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ২০১৫ সালে যে বেতন কাঠামো তৈরি হয়েছিল, তা ২০২২ বা ২০২৩ সালের বাজার পরিস্থিতির সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। একজন নিম্নপদের কর্মচারীর জন্য বর্তমান বেতনে একটি ছোট পরিবার নিয়ে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বেতন কাগজে কলমে বাড়লেও আপনার টাকার আসল মূল্য বা ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। সহজ কথায়, ৫ বছর আগে ১,০০০ টাকায় আপনি যে পরিমাণ পণ্য ও সেবা কিনতে পারতেন, আজ তা কিনতে আপনার ১,৫০০ থেকে ২,০০০ টাকা লাগছে। ফলে মাস শেষে কর্মচারীদের সঞ্চয় তো দূরের কথা, মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছিল ৮,২৫০ টাকা। প্রায় এক দশক হতে চলল, কিন্তু নতুন কোনো বেতন কাঠামো আসেনি। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেও তার সুফল যেন কর্মচারীদের জীবনমানে প্রতিফলিত হচ্ছে না। এই প্রেক্ষাপটেই একটি নতুন এবং যুগোপযোগী বেতন কাঠামোর দাবি উঠেছে। ন্যূনতম বেতনের পাশাপাশি সবচেয়ে আলোচিত বিষয়টি হল ২০ গ্রেডের বেতন কাঠামোকে ১০টি ধাপে নামিয়ে আনার প্রস্তাব। কিন্তু কেন? কর্মচারী সংগঠনগুলোর মতে এই ২০ গ্রেডের কাঠামোটি নর্মে বা বিশাল বৈষম্য তৈরি করেছে। এখানে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর মূল বেতনের সাথে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তার মূল বেতনের পার্থক্য প্রায় ১০ গুণ। এই বিশাল ব্যবধান কেবল হতাশা ও অসন্তোষই তৈরি করে না, বরং এটি একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে সুস্থ কর্মপরিবেশকেও বাধাগ্রস্ত করে। প্রস্তাবিত ১০ ধাপের বেতন কাঠামোতে এই ব্যবধান অনেকটাই কমে আসবে। এর ফলে বেতন বৈষম্য হ্রাস পাবে, উচ্চ ও নিম্ন পদের মধ্যে বেতনের পার্থক্য কমবে, পদোন্নতিতে গতি আসবে, কম সংখ্যক ধাপ থাকায় কর্মচারীদের পদোন্নতির সুযোগ বাড়বে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটবে। প্রশাসনিক জটিলতা কমবে, একটি সহজ ও সরল কাঠামো রক্ষণাবেক্ষণ করা সহজ হবে। আন্দোলনকারীদের মতে এটি কেবল একটি বেতন কাঠামো পরিবর্তন নয়, বরং এটি একটি ন্যায়সঙ্গত ও মর্যাদাপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই। এখন প্রশ্ন উঠতে পারে, আমাদের দেশের এই দাবিগুলো কি আন্তর্জাতিক মানদণ্ডে যৌক্তিক? চলুন আমাদের প্রতিবেশী এবং কয়েকটি দেশের দিকে তাকাই। ভারত, আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ ভারতে ৭ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সর্বনিম্ন প্রবেশ পদের মূল বেতন মাসে ১৮,০০০ রুপি। এর সাথে শহর অনুযায়ী বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা যোগ হয়, যা জীবনযাত্রার ব্যয়ের সাথে সমন্বয় করা হয়। অন্য দেশেও অনেক দেশে একটি লিভিং ওয়েজ বা বাঁচার মতো মজুরির ধারণা প্রচলিত আছে। সেখানে কেবল ন্যূনতম চাহিদা নয়, বরং একজন মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং সামান্য সঞ্চয়েরও সুযোগকে গুরুত্ব দেওয়া হয়। এই তুলনা থেকে এটি স্পষ্ট যে একটি নির্দিষ্ট সময় পরপর মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সাথে সমন্বয় করে বেতন কাঠামো পর্যালোচনা করা একটি বৈশ্বিক রীতি। বাংলাদেশেও সেই দাবিটি জোরালো হচ্ছে। ২৩,০০০ টাকা ন্যূনতম বেতন এবং ১০ ধাপের স্কেল ছাড়াও কর্মচারীদের আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, যেমন নতুন বেতন স্কেল ঘোষণার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন ৫০% মহার্ঘ ভাতা প্রদান, ভবিষ্যতের জন্য একটি স্থায়ী বেতন কমিশন গঠন, যা প্রতি বছর বাজার পরিস্থিতি পর্যালোচনা করে বেতন সমন্বয়ের সুপারিশ করবে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাকে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ করা, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সকল প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য একটি অভিন্ন ও বৈষম্যমূলক কাঠামো প্রণয়ন।
অপরদিকে সরকারের দিক থেকেও বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের রাষ্ট্রীয় কোষাগারের উপর এনর্মে বা বিশাল চাপ সৃষ্টি হবে। বেতন ভাতা খাতে ব্যয় বাড়লে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ কমে যাওয়ার একটি আশঙ্কা থাকে। এছাড়াও অর্থনীতিবিদের একাংশ মনে করেন বাজারে টাকার সরবরাহ হঠাৎ করে বেড়ে গেলে তা মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিতে পারে, যা সাধারণ মানুষের জন্য বুমেরাং হতে পারে। সরকারকে তাই কর্মচারী কল্যাণ এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে একটি কঠিন ভারসাম্য রক্ষা করতে হবে। সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এটি অনস্বীকার্য যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিম্ন ও মধ্যমায়ের সরকারি কর্মচারীদের জীবনধারণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাদের বেতন বৃদ্ধির দাবিটি মানবিক ও যৌক্তিক। একটি সম্মানজনক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মজুরি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রস্তাবিত 10 ধাপের বেতন কাঠামোটি বৈষম্য নিরসনের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে যদি এটি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়। তবে এর বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতা এবং সম্ভাব্য অর্থনৈতিক প্রভাবকেও বিচক্ষণতার সাথে বিবেচনা করতে হবে। হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। এই সমস্যার সবচেয়ে স্থায়ী সমাধান হতে পারে একটি স্বাধীন ও স্থায়ী বেতন কমিশন গঠন, যা কোনো রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে বাজার বিশ্লেষণ করে নিয়মিত বেতন সমন্বয়ের জন্য সুপারিশ করবে। আপনার কি মনে হয় বর্তমান বাজারে একজন মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য ন্যূনতম কত টাকা বেতন প্রয়োজন? 20 গ্রেডের পরিবর্তে 10 ধাপের বেতন কাঠামো কি আসলেই বৈষম্য কমাতে পারবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। বাংলাদেশের অর্থনীতি ও জনপ্রশাসন নিয়ে এমন গভীর বিশ্লেষণধর্মী ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।